ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টার ছবি নিয়ে যা জানালেন প্রেস সচিব। হাসিনার মামলার শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে? এবং সর্বশেষ জানাবো, নির্বাচনে কারো পক্ষে বেআইনি নির্দেশনা দেব না বললেন সিএসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভোটের আগে জোট যুদ্ধ, কে যাচ্ছে কোন জোটে? ভোটের প্রস্তুতিও থেমে নেই। ভোট যুদ্ধে অংশ নিতে মাঠ গোছানোর যুদ্ধে নেমেছে রাজনৈতিক দলগুলো। তবে অতীতের অভিজ্ঞতার আলোকে এবার এককভাবে নয়, জোটবদ্ধ হয়ে ভোটে অবতীর্ণ হতে চায় তারা। না হয় আসন সমঝোতা করে ভোটে অংশ নিতে পারে। আগে 4 দলীয় জোটভুক্ত থাকলেও এসব ইস্যুতে বিএনপি ও জামায়াতে ইসলামী এখন 2 মেরুতে। রাজনৈতিক মহল মনে করছেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতারা মুখে যাই বলুক, এখন কিন্তু তারা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। তাই জুলাই সনদ ও নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে যে মতবিরোধ রয়েছে তা দ্রুতই সমাধান হবে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গণঅভ্যুত্থানের প্রধান 3 স্টেক হোল্ডার এক ধরনের সমঝোতার পথেই হাঁটছে। এদিকে জোট গঠন বা আসন সমঝোতা নিয়েও পর্দার আড়ালে আলোচনা চলছে। পৃথক জোট গঠন নিয়ে বেশি তৎপর বিএনপি, জামায়াত ও এনসিপি। এর বাইরে বাম, ডান ও ইসলামী দলগুলো আরো পৃথক 2টি জোট গঠনের কাজ করছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। এদিকে একটি সূত্র জানিয়েছে, জুলাই সনদ সহ কিছু ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে মতবিরোধকে গুরুত্ব দিয়ে তার সমাধানের চেষ্টা করছেন পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিকরাও। এ নিয়ে 2টি দলের সঙ্গে তারা যোগাযোগ অব্যাহত রেখেছেন। ফেব্রুয়ারিতে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় কূটনীতিকরাও। এ ব্যাপারে বিএনপি, জামায়াত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করে ইতিমধ্যে তাদের অবস্থান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্কে অবস্থান করছেন বিএনপি, জামায়াত ও এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা। নির্বাচনকে সামনে রেখে তাদের এই সফর নিয়ে নানা গুঞ্জন রয়েছে। দলগুলোর মধ্যে আস্থার সংকট দূর করতে নেতাদের সফর সঙ্গী করা হতে পারে। তবে অনেকেই বলছেন, জুলাই সনদ ও নির্বাচন নিয়ে যতটুকু মতবিরোধ আছে সেখানে এর সমাধান হতে পারে। আনুষ্ঠানিকভাবে কিছু না জানা গেলেও দেশে ফিরলে তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলেই তা বোঝা যাবে। দেশ কোনো অস্থিতিশীল পথে যাক, তা এখন আর জনগণ চায় না। তাই রাজনৈতিক দলগুলোর উচিত রাজপথে নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। এদিকে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ছোট রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে কাছে টানার চেষ্টা করছে বড় দলগুলো। এজন্য কয়েকটি জোট বা পক্ষ আলাদা কাজ করছে। এসব জোট বা পক্ষের অবস্থানও ভিন্ন ভিন্ন। আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করার সময়ে রাজনৈতিক সঙ্গীদের বিএনপি এখনো সুসম্পর্কের মাধ্যমে ধরে রেখেছে। নির্বাচন সামনে রেখে পুরনো সঙ্গীদের বাইরেও কিছু দলের সঙ্গে যোগাযোগ করছে বিএনপি। সর্বশেষ দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়টি আলোচনায় ওঠে। সবকিছু ঠিক থাকলে মিত্রদের কতটি আসন ছাড় দেওয়া হবে তা অক্টোবরে চূড়ান্ত করার কথা রয়েছে বিএনপির। অন্যদিকে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করা জামায়াত ইসলামী নতুন ফ্রন্ট বা নির্বাচনের সমঝোতা করতে কাজ করছে। এর বাইরে বাম ও মধ্যম ধারার আরো কয়েকটি দল তৃতীয় একটি জোট গঠনের চেষ্টা করছে। বাম ও ইসলামী ধারার কয়েকটি দল আবার পৃথক জোট গঠনে অনেক দূরে গিয়েছে। এই জোট করার চেষ্টায় ভোটের রাজনীতিতে নতুন হিসাব নিকাশও শুরু হয়েছে। অন্যদিকে ভোটের জোটে নতুন আলোচনা শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়টি। এ নিয়ে 2 দলের নেতারা অনানুষ্ঠানিক আলোচনাও করেছেন। তবে একীভূত হলে দলের নাম কি হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া বড় পদ নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যুগান্তরকে বলেন, তরুণরা ঐক্যবদ্ধ হওয়ার আলোচনায় ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। যদি কিন্তু ছাড়াই ঐক্যবদ্ধভাবে পথ চলার নবযাত্রা শুরু হলে দেশের রাজনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। গণ অধিকার পরিষদ ও এনসিপির নেতাকর্মীদের অনেকের বিগত দিনে রাজপথে একসঙ্গে পথ চলার এবং রাজনীতি করার দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি আরো বলেন, একীভূত হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত উভয় দলের নেতৃস্থানীয়দের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিরাজ করছে। শুক্রবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, এখন পর্যন্ত আসন নিয়ে গণ অধিকার পরিষদ কোনো দলের সঙ্গে আলাপ আলোচনা করেনি। হাসিনার মামলার শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে? রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সর্বশেষ 54তম সাক্ষী হিসেবে তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য প্রদান করবেন।
এর মাধ্যমে মামলার জবানবন্দি তথা সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হবে। তার জবানবন্দির অংশবিশেষ ও জব্দকৃত ভিডিও প্রদর্শনের সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে। এদিন 11:30টা থেকে বিচার কার্য সম্প্রচারের সম্ভাবনা আছে। মামলার আইও মোহাম্মদ আলমগীরের জবানবন্দি ও জেরায় বেশ কয়েকদিন সময় লাগতে পারে বলে জানা গেছে। রাষ্ট্রপক্ষের সাক্ষী গ্রহণ শেষ হলে নিয়ম অনুযায়ী আসামি পক্ষের সাফাই সাক্ষী হওয়ার কথা থাকলেও এই মামলায় আসামি পলাতক থাকায় তাদের পক্ষে সেই সুযোগ নেই। তার পরিপ্রেক্ষিতে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে যাবে। তবে কবে নাগাদ মামলা শেষ হতে পারে সেটি নিয়ে মুখ খুলছেন না সংশ্লিষ্টরা। অবশ্য সাক্ষী গ্রহণ ও যুক্তিতর্ক সহ মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হতে আগামী মাস পুরোটা লেগে যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রসিকিউটর জানান, সার্বিক অবস্থা বিবেচনায় আশা করা যায় শেখ হাসিনার বিচারিক রায় নভেম্বরে পাওয়া যাবে। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রে নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন ইতিমধ্যে বিভিন্ন সাক্ষীর জেরায় বলেছেন, আসামি শেখ হাসিনা কোনো অপরাধ করেননি, তিনি কোনো গণহত্যার সাথে জড়িত নন। আইনজীবী আমির হোসেন জানান, পলাতক থাকায় আইন অনুযায়ী সাফাই সাক্ষী দেওয়ার সুযোগ নেই। আসামিরা পলাতক না হলে নিজে সাফাই সাক্ষী হিসেবে কথা বলতে পারবেন। তাদেরকে আমি কোথায় পাবো? তারা তো পলাতক, তারা কোনো সাফাই সাক্ষী দেওয়ার সুযোগ পাবেন না। তবে ট্রাইব্যুনাল সূত্র জানায়, এই মামলায় যুক্তিতর্ক ভালোই জমবে, কারণ শেখ হাসিনা পলাতক হলেও তার আইনজীবী আদালতে সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। আর অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে সমস্ত ডকুমেন্টস এবং প্রত্যক্ষ সাক্ষ্য নেওয়া হয়েছে। সব মিলিয়ে সবার দৃষ্টি এখন শেখ হাসিনার ঐতিহাসিক বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। উল্লেখ্য, গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পলায়নের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে, যেটি এখন বিচারাধীন। এই মামলায় 5টি প্রধান অভিযোগ ও 8,500-এর বেশি নথিপত্র জমা পড়ে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন 3 জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ চলতি বছরের 1 জুন দাখিলের মাধ্যমে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হলো। এরপর অভিযোগ আমলে নিয়ে বিচার শুরু হয়। এর মাধ্যমে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার 8 মাস পর প্রথম মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলার বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। এই মামলায় ইতিমধ্যে অন্যতম আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন আওয়ামী লীগ সময়ে শেখ হাসিনা সহ তার 15 বছরের হত্যা, গুম, খুন সহ সবশেষ জুলাই গণহত্যায় এই মামলার রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টার ছবি নিয়ে যা জানালেন প্রেস সচিব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবারের সেই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের